নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প। গল্পের নাম বাসনার নেশা। শুনতে থাকুন আজকের গল্প বাসনার নেশা। ঘটনাটা যেমন আকস্মিক তেমনই নাটকীয়। যে মহিলাটি বাইরে থেকে প্রায় তাড়া খাওয়া জানোয়ারের মতো ঊর্ধ্বশ্বাসে ঘরে ঢুকে এসে আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে আমার পায়ের কাছে আছড়ে পড়লেন, তাকে আমরা জীবনে কখনো দেখেছি বলে মনে হলো না। একটি বন্ধুকে নিমন্ত্রণ করেছিলাম এবং তার আসার অপেক্ষায় বাইরের দিকের বসবার ঘরটায় দরজা খুলে আমি এবং আমার স্ত্রী দুজনে বসেছিলাম। হঠাৎ এমন নাটকীয় দৃশ্যের অবতারণা হবে স্বপ্নেও ভাবা ছিল না। আমি চেয়ার ঠেলে লাফিয়ে উঠলাম এবং স্ত্রী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। মহিলাটি কিন্তু উপুড় হয়েই আছেন, শুধু দীর্ঘ নিঃশ্বাসে দেহটা ফুলে ফুলে উঠছে। মিনিট খানেক পরে আমার স্ত্রী তীক্ষ্ণ প্রশ্ন করলেন, কে আপনি? কি হয়েছে আপনার? দেহটা আর একটু ফুলে ফুলে উঠল শুধু। পরস্পর দৃষ্টি বিনিময় করলাম। অর্থাৎ আর কিছু নয়, পাগল। পাগলামির চোখে খোলা দরজা পেয়ে ঢুকে পড়েছে। এখন কি আর করা যায়? ভুলিয়ে ভালিয়ে বিদায় করা। অতএব নরমভাবে বলি, উঠুন, মাটি থেকে উঠুন, শুনি আপনার কি হয়েছে। তথাপি নীরবতা, শুধু নিঃশ্বাসটা দ্রুততর হলো। এই দেখুন কি মুশকিল, কি হয়েছে না বললে তো। এবার একটু কম্পন। একজন মহিলার পক্ষে অপর একজন মহিলার অশোভনতা কিংবা সোজা বাংলায় আদিক্ষেতা সহ্য করা কঠিন। তা সে অপরাধিনী পাগল হলেও। কাজেই আমার স্ত্রী ঝেঁঝে ওঠেন, বিরক্ত কণ্ঠে বলেন, হয়েছে কি আপনার? কম্পন প্রবলতর হলো, অর্থাৎ আবেগ সমাপ্তির পূর্ব অভিব্যক্তি। বাড়ির গৃহিণী ক্রুদ্ধ গলায় বলেন, দেখুন, এটা বাইরের ঘর, এখনই লোকজন আসবে, এভাবে শুয়ে থাকলে চলবে না। এবারে ক্রন্দনরতা উঠে বসেন এবং ঘোমটাটি টেনে দেন। তবু সেইটুকু অবসরেই বোঝা গেল মহিলাটির বয়স হয়েছে। ভঙ্গির সঙ্গে বয়সের অমিল। রং ফর্সা, মুখের গড়ন একটু পুরুষালী, কাট। কোথায় থাকেন আপনি? প্রশ্নোত্তর চলে উভয় পক্ষে। কোথায় থাকি? ভগবান যখন যেখানে রাখেন। আর এক দফা দীর্ঘশ্বাস। এদিকে তো কই কখনো দেখিনি। না, এদিকে কখনো আসিনি ভাই, কিন্তু এসে পড়েই যা শিক্ষা হলো। কার সঙ্গে বেরিয়েছিলেন? কার সঙ্গে? এ জগতে আমার তো কোনো সঙ্গী নেই, একাই বেরিয়েছিলাম। কিন্তু কি বদ আপনাদের পাড়া, ভাবলে কাশি উড়ে ওঠে। এই সন্ধ্যে রাত্রিরে, ছি ছি ছি। আমার স্ত্রীর ভ্রুযুগল যাকে বলে কুঞ্চিত হয়ে উঠল। বলা বাহুল্য, আমারও চোখের তারা কিঞ্চিত ট্যারা হয়ে আসে। ই আবার কেমন ধারা কথা। স্ত্রী ঝাঁঝের সঙ্গে বলে ওঠেন, কেন, আমাদের পাড়া কি দোষ করল? মহিলাটি এবার মুখ তুলে আমাদের দিকে একটি সজল দৃষ্টি বুলিয়ে নিয়ে মাথা নিচু করে মাটিতে নখের আঁচড় দিতে দিতে বললেন, সে বড় লজ্জার কথা ভাই। সঙ্গে সঙ্গে আমি যেন চমকে উঠলাম। আর মুহূর্তের মধ্যে বিস্মৃতির একটি পুরু পর্দা সরে গিয়ে প্রায় দুযুগ আগের একটা দিনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। দুযুগ তা হবে বই কি, তখন তো আমি কলেজে পড়ি। একটা বোবা অনুভূতি যেন প্রকাশের দরজায় মাথা ঘুরতে চাইছে। একটু আগে মনে হয়েছিল এই মহিলাটিকে জীবনে কখনো দেখিনি, কিন্তু সে ধারণাটা পাল্টে যাচ্ছে কি?
কোথাও যেন দেখেছি কি? কোথায় দেখেছি তবে? কিন্তু তাই কি সম্ভব? সে কোথায় আর এই কোথায়, অথচ এই ভাষা, এই সুর, এই ভঙ্গি, হ্যাঁ, আর এই মুখও। বোবা অনুভূতিটা ঠেলাঠেলি করতে থাকে। কিন্তু সেই ভুলে যাওয়ার দিনটি কি অদ্ভুত স্পষ্ট হয়ে অকস্মাৎ চোখের উপরে ফুটে উঠল। সময়টা বোধ করি রাত 8টা, 8:30। নিজের বাড়ি নয়, পিসির বাড়ি। বহরমপুরে কি একটা ছুটিতে বেড়াতে গেছি। সেদিন পিসিমার জামাই এসেছে। খাওয়া দাওয়ার বেশ সমারোহ আয়োজন চলেছে। পিসেমশাই দালানে বসে জামাইয়ের কাছে বহরমপুরের পুরনো ঐতিহ্যের বহুবার বলা গল্প আমার চালাচ্ছেন, আর আমি ক্যারাম বোর্ড বিছিয়ে উসকুস করছি কি করে জামাইবাবুকে পিসিমশাইয়ের কবল থেকে খসিয়ে আনা যায়। সহসা অপ্রত্যাশিত এই নাটকীয় আবির্ভাব। দিদি গো, দিদি, আমায় বাঁচান, আমায় বাঁচান। একটি মেয়ে যেন ঝড়ের ধাক্কায় আছড়ে এসে পিসিমার পায়ের কাছে পড়ল। পিসিমা কয়েক পা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, কে? কে গা তুমি? কে? উত্তর এলো না। শুধু একটি স্বাস্থ্যসম্পন্ন নারী দেহ আবেগে ফুলে ফুলে উঠতে থাকল 4 জোড়া চোখের সামনে। হুমা, এ কে গো? পাগল নাকি? এ আবার কি ঝঞ্ঝাট হলো? পিসিমা ডুকুরে উঠলেন। আমি আর জামাইবাবু হতচকিত। পিসেমশাই এসে কিছু কঠোরভাবে আবার এগিয়ে গিয়ে বললেন, কে বাছা তুমি? কি চাও? মেয়েটি এবার উঠে বসল, আর সঙ্গে সঙ্গে 4 জোড়া চোখের সামনে এই সত্যটা স্পষ্ট হয়ে উঠল। মেয়েটি সুন্দরী, তরুণী এবং বিধবা। মুখের গড়নে কিছু সৌকুমার্যের অভাব থাকলেও বয়সের লাবণ্যটা তো আছেই। তাছাড়া রং রীতিমতো ফর্সা। এরকম একটি মেয়ের এরকম অপ্রত্যাশিত আবির্ভাব খুবই আশ্চর্যজনক বই কি। তাহলে কি সত্যি পাগল? কি হয়েছে কি তোমার? পিসেমশাই বললেন। মেয়েটি এবারে উপস্থিত সকলের মুখের ওপর একটি সজল দৃষ্টি বুলিয়ে নিয়েই মাথাটা নিচু করে মাটিতে নখের আঁচড় কাটতে কাটতে রুদ্ধ কণ্ঠে বলে উঠল, সে বড় লজ্জার কথা দাদা। পিসিমা অবশ্যই রীতিমতো ক্রুদ্ধ হন, হবার কথাও। তিনি বলে ওঠেন, তা আমার বাড়িতে সেসব কথা কেন বাপু? আমরা তো তোমাকে 7 জন্মেও চিনি না। আমি এখানকার মেয়ে নই দিদি। মেয়েটির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পিসিমা কিঞ্চিত নরম সুরে বলেন, তা তো দেখতেই পাচ্ছি। এখানকার আর কাকে আমি চিনি না। তা কোথাকার মেয়ে তুমি? এমন একলা ঘুরছই বা কেন? ত্রিভুবনে আমার কেউ নেই দিদি। বলি, কারুর না কারুর বাড়ির জীবও তো বটে। এই বয়সে এমন একলা পথে ঘুরছ মানে কি? মেয়েটি মাথা হেঁট করে বলে, সে লজ্জার কথা, সে লজ্জার কথা কি করেই বা বলি দিদি। পিসিমা ঈষৎ চোখের ইশারায় আমাদের বলেন, তোমরা একটু ওদিকে যাও তো। মেয়েটি সঙ্গে সঙ্গে দ্রুত ভঙ্গিতে বলে ওঠে, থাকুন থাকুন, ওরা আমার বড় ভাইয়ের মতো। দুঃখীর আবার লজ্জা কি? 3 কুল গিয়ে আমি ত্রিবেণীতে দুঃসম্পর্কের এক মামা শ্বশুরের সংসারে গিয়ে উঠেছিলাম দিদি, কিন্তু টিকতে পারলাম না দিদি। মামা তো দেওরের কুদৃষ্টির ভয়ে পালিয়ে কাশি চলে যাচ্ছিলাম, আমার মায়ের গুরুর কাছে। পিসিমা বাধা দিয়ে বললেন, কাশি যাচ্ছিলে? তা এখানে কোন দিক দিয়ে? বললে যে ত্রিবেণী থেকে। মেয়েটি ঢোক গিলে বললে, মানে সেই কথাই তো বলছি দিদি, যাচ্ছিলাম তো।
কিন্তু এ হতভাগীর পোড়া কপালে যেখানে যাই সেখানেই কুদৃষ্টি। রেলগাড়িতে একটা লোক এমন করে তাকাচ্ছিল যে ভয় ভয় যেখানে সেখানে নেমে পড়ে অন্য গাড়িতে উঠে বসলাম। আর তারপর মেয়েটি আর একবার ঢোক গিলে বলে, আবার আবার এখানেও সেই বিপদ। স্টেশন থেকে একটা লোক পিছু নিয়েছে, যে রাস্তায় যাই সেই রাস্তায় সঙ্গে সঙ্গে আসে। যতবার পিছু ফিরে তাকাচ্ছি মুখের মধ্যে ঢেঁকির পাড় পড়ছে। শেষে কি আর বলবো দিদি, যখন ধরে ফেলে আর কি, তখন একেবারে চোখ কান বুজে ছুট মেরে এই যে আপনাদের পায়ে এসে পড়লাম। মেয়েটি এই ক্লেশকর ইতিহাস বলতে বলতে যেন হাঁপাতে থাকে। একটা জিনিস বরাবরই দেখেছি, মেয়েরা মেয়েদের প্রতি সহানুভূতিশীল হতে নিতান্ত নারাজ। কাজেই পিসিমাও বেজার মুখেই বললেন, তা তোমার মতো বয়সের মেয়ে এমন করে পথে ঘাটে ঘুরে বেড়ালে বিপদ তো আছে বই কি। এ তো কচি ছেলেটাও জানে, ঘরে যতই অসুবিধে হোক ছাতের তলায় মাথা রেখে টিকে থাকাই উচিত ছিল। সত্যি কথা বলতে কি, পিসিমাকে সেদিন মোটেই মহিষী মহিলা বলে মনে হয়নি। আহা, বেচারা কত লাঞ্ছনা কত গ্লানি সয়ে তবেই না এমন উদ্ভ্রান্তের মতো বেরিয়ে পড়েছে। দেখলাম জামাইবাবুও বেশ চিন্তিত। মেয়েটি চোখ দিয়ে আবার 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাথা নিচু করে বলল, উপায় থাকতে বেরোয়নি দিদি, ধর্ম বজায় রেখে বাস করা অসম্ভব হলো বলেই তো। পিসেমশাই সহসা বলে উঠলেন, তা বাছা, তুমি আমাদের বাড়ি থাকবে? এত ভাগ্য কি আমার হবে দাদা? একটু ভালো আশ্রয় পেলে আমি। কণ্ঠ রুদ্ধ হয়ে আসে বেচারার। তবু দাদা শব্দটা কানে যেন একটা কেমন কেমন ঠেকছিল। বাবা বললেই যেন শোভন হতো। আর বয়সেও তো প্রায় পিসিমশাইয়ের মেয়েরই বয়সী। জানি না পিসিমার মনেও এই দাদা শব্দটা কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল কিনা। তিনি ঝেঁঝে উঠে বললেন, ও আবার কি কথার চিড়ি, থাকবে মানেটা কি? আহা, থাকবে মানে আর কি, বাড়ির মেয়ের মতোই থাকবে। শান্তিটা তো একেবারে পাকাপাকি শ্বশুর ঘর করতে চলে যাবে। তুমি নিছক একা পড়বে, তবু একটু সাহায্য টাহায্য। মনে মনে ভাবলাম, উফ, ভদ্রলোক কি ঘুঘু, লোকের বিপদের সুযোগে নিজের সুযোগ খুঁজছেন। বিনিময়ে যদি একটা দাসী মিলে যায়। পিসিমা সহজে নরম হবার মেয়ে নন, তাই তেমনই ভাবেই বললেন, অমনি যা হোক একটা বলে ফেললেই হলো। কি ঘরের মেয়ে তা জানা নেই শোনা নেই। ঘর ভালোই দিদি, মুখুজ্জেদের মেয়ে আমি, চাটুজ্জে ঘরের বউ, শুধু ভাগ্যটাই ভালো নয়। নরম আর কাতর ভাবে বলে মেয়েটি। পিসেমশাই পিসিমার প্রতি একটি অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে মোহোৎসাহে বলে ওঠেন, হ্যাঁ, তবে তো আর কথাই নেই, রান্না বান্না সবই পারবে। তোমার এই নিত্যি রোগের শরীর ভালোই হলো, এখানেই তুমি আশ্রয় পেয়ে গেলে বাছা, মায়ের মতো দেখবে ওকে। মেয়েটি হঠাৎ পিসেমশাইয়ের 2টি পায়ের ওপরে দুমড়ে পড়ল এবং রুদ্ধ কণ্ঠ থেকে এইটুকু শোনা গেল, বাঁচালেন দাদা, বাঁচালেন আমাকে, ভগবানই মিলিয়ে দিলেন আপনাদের। তাই তো বলেছিলাম বড় ভাইয়ের মতো আপনারা। থাক থাক, পিসেমশাই পা ছাড়িয়ে নিয়ে হেসে ওঠেন, তা বলে সবাই কিন্তু ভাইয়ের মতো নয়। এই যে এরা দুজন হচ্ছে আমার জামাই আর শালার ছেলে। দুর্গা 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 দুর্গা, সন্ধেবেলাতে একই বিভ্রাট। পিসিমা রান্নাঘরে ঢুকে যেতে যেতে বললেন, গেল বোধ হয় ডালটা পুড়ে, অমন করে গলদা চিংড়ি দিয়ে ডাল চড়ালাম।
শান্তি বাড়ি ছিল না, সইয়ের বাড়ি না কোথায় গিয়েছিল। সে এসে সমস্ত ব্যাপারটা শুনে তো হাঁ, কিন্তু ও এসেই সুরাহা হলো। কেমন টুক করে আলাপ করে ফেলে মেয়েটিকে ডেকে নিয়ে কুয়োতলা দেখিয়ে দিল, নিজের শাড়ি জামা পরতে দিল। আমি শাড়ি পরব? তা হোক, একদিন শাড়ি পরলে আর জাত যাবে না তোমার। প্রবল প্রতিবাদে ওর প্রতিবাদ উড়িয়ে দিল শান্তি। শান্তি আর আমি সমবয়সী, কাজেই জামাইবাবু, কেননা 7-8 বছরের বড় আমার চাইতে, তাই জামাইবাবুই বলি। জামাইবাবু ঘরে এসে বললেন, যাই বলো শৈলেন, এটা এদের খুব অন্যায়। ভদ্রঘরের মেয়ে বিপদে পড়ে এসেছে, তাকে আশ্রয় দেবার মুহূর্ত থাকে দিন, তা নয় কায়দায় পেয়ে ঝি রাঁধুনির পোস্টে বসিয়ে দিলেন। একে আশ্রয় দেওয়া বলে না, সুযোগ নেওয়া বলে। শান্তি এদিক ওদিক তাকিয়ে বলে, নিজের মা গুরুজন, তবু বলি, মার কাছে কি আর টিকতে পারবে? তার চাইতে, গলাটা একটু নামিয়ে বলে, তার চাইতে আমাদের ওখানে নিয়ে গেলে কেমন হয়? এই খোকাটাকে একটু ধরলো টরলো, মানে এই আর কি, মাসি পিসির মতোই ধরার কথা বলছি। আমি তাহলে একটু হাসান পাই, আর ওরও। জামাইবাবু গম্ভীরভাবে বলেন, সে কথা আমিও ভেবেছিলাম, কিন্তু না থাক, তাতে আবার অনেক কথা সৃষ্টি হতে পারে। আমি মনে মনে হাসলাম। মনে পড়ল আমার দিদিমা যখন তখন ব্যঙ্গচ্ছলে একটা কথা বলেন, আহা, কেন পাখিটাকে মেরে জিভ হত্যে করেছিস, আমায় দে, আমি পুড়িয়ে খাই। সেই রাত্রে খাওয়া দাওয়ার সময় দেখলাম নবাগতা দ্রুত ভঙ্গিতে এটা ওঠা কাজে পিসিমাকে সাহায্য করছে। জল দিয়ে গেল, আসন পাতল, রান্নার দালান থেকে বাসনপত্র আনলো। পিসে মশাই পুলকিত চিত্তে চুপি চুপি বললেন, দেখলে তো শৈলেন, কেমন রত্নটি আবিষ্কার করলাম। এ যা দেখছি না, এরপর তোমার পিসিমাকে আর নড়ে চড়ে বসতে হবে না। এ তো গেল প্রথম রাত্রের কথা। তারপর শেষ রাত্রে সেই ভয়াবহ কাণ্ড, সেই কথা মনে পড়ে এখনো গাঁটা কেমন গুলিয়ে উঠল। মেয়েটির নাম যতদূর মনে পড়ছে বোধ হয় বিনা পানি। সে যাই হোক, রাত্রে তাকে পিসিমা ভাড়ার ঘরে ছোট চৌকিটার উপরে শুতে দিয়েছিলেন, এবং এ কথাও মনে আছে এই ঘরে এসে পিসেমশাইকে বলেছিলেন, তা ভাড়ার ঘরে তো শুতে দিলাম, ভগবান জানেন চোর কি ঝ্যাঁচোর, সদর দরটায় একটা তালা চাবি দাও দিকি, সরে পড়তে পারবে না। মানুষকে তুমি বড্ড সন্দেহ করো। পিসেমশাই বিরক্ত চিত্তে তালা লাগাতে যেতে যেতে বললেন, ছেলে মানুষ একটা মেয়ে, ভদ্রঘরের মেয়ে, তবু কি করেছে এরকম মনোভাব আসে তোমাদের? পিসিমা ঠোঁট উল্টে বললেন, ইস, দাদা বলে ডেকেছে কিনা, তাই একেবারে গলে গেলেন। ভাবলাম, সত্যি মানুষটা কি নীচ। আর শেষ রাত্রে মনে হয়েছিল, উফ, মানুষ কি শয়তান। কিন্তু কে শয়তান? মনে সেদিনে শয়তানির নায়ক কে ছিল, সেই রহস্য ভেদ হয়নি। সেদিন না, কোনো দিনও না। শুধু সেদিন আমরা তিনটি পুরুষ পরস্পরের দিকে ক্রূর সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিলাম বারবার। শান্তি তাকিয়েছে তিনজনের দিকেই, ভয়, লজ্জা, ধিক্কার আর ঘৃণার দৃষ্টিতে। আর পিসিমা অগ্নি দৃষ্টিতে স্বামীর আর জামাতার দিকে। ঈশ্বর জানেন আমি কেন বাদ পড়েছিলাম। হ্যাঁ, শেষ রাত্রের দিকে একটা আর্ত চিৎকার উঠেছিল ভাড়ার ঘর থেকে, দুর্বল অসহায় নারী কণ্ঠের। বোধ করি তার সঙ্গে সঙ্গে চৌকি থেকে ধপ করে পড়ে যাবার একটা শব্দ। একটুক্ষণ কান খাড়া করে থাকতে থাকতেই সারা বাড়িটায় একটা চাঞ্চল্য উঠল, শেষ রাত্রির মধুর স্তব্ধতা ছিঁড়ে খুঁড়ে।
আলো জ্বলে উঠল এ ঘরে ও ঘরে। দরজা খোলার শব্দ হলো সব ঘরের। শুনলাম প্রথমটায় পিসিমা বলছেন, বোধহয় বেড়াল। দোষী একটা বেড়াল জানলা থেকে লাফিয়ে এসে পড়ে মাঝে মাঝে, কি না? বেড়াল আর মানুষের তফাৎ বুঝতে পারবো না দিদি। ক্ষীণ দুর্বল অসহায় একটি প্রতিবাদ। তুমি নিজেই ভাবো, ভালো মেয়ে নও। পিসিমা বজ্রকণ্ঠে বললেন, আমার বাড়িতে একটা বামুন চাকর কি বাজে বাইরের লোক কেউ নেই। আমার কপাল দিদি, আমার পোড়া কপালে মনিরও মতিভ্রান্তি হয়। কপালে করাঘাত করেছিল বিনা পানি। শান্তি একটু এগিয়ে গিয়ে পাকা গিন্নির মতো দাঁতে দাঁত চিপে বলল, ওসব তোমার বানানো কথা। কোনোদিন কারোর মতিভ্রান্তি হলো না, আর আজ হলো। বললামই তো ভাই, আমার ভাগ্য। মিনা আঁচলে চোখ মুছে বলে, আর কোনোদিন কি এরকম একটা বেওয়ারিশ মেয়েই ছিল তোমাদের সংসারে? রূপের কথা আর নাই বা তুললাম ভাই, তবু বয়সটাও তো ফেলনা নয়। ঝাঁটা না, ঝাঁটা পিসিমা সত্যি মানেননি, শুধু বলেছিলেন, ঝাঁটা মেরে দূর করলে আমার রাগ যাবে না। শেষ রাত্রের অন্ধকারে দূর করলেন তাকে পিসিমা। আর সকালবেলা চলে গেলেন জামাইবাবু থমথমে অন্ধকার মুখ নিয়ে। অথচ দিন 4-5 থাকবার কথা ছিল তার। আমারও পুরো ছুটিটাই ওখানে কাটাবার কথা ছিল। ফিরে এলাম 2-3 দিন পরেই। সত্যি বলতে কি, পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে ছুটি কাটাবার প্রবৃত্তি আর কখনো হয়নি। আর জামাইবাবুর সঙ্গেও জীবনে আর কখনো ভালো করে মিশতে পারিনি। কেন বলতে পারে কে? সন্দেহ যে কুয়াশাচ্ছন্ন। কিন্তু সেই ঘটনার সঙ্গে আজকের ঘটনার সম্পর্ক কি? অথচ মনে পড়ে গেল। হ্যাঁ, ভঙ্গিটা বড় বেশি এই রকম, বড় বেশি একরকম। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। শুনলাম আমার স্ত্রী জেরা করছেন। কি করতে বেরিয়েছিলেন আপনি? আর এই পাড়াতেই বা এসেছিলেন কেন? সে বলতে গেলে মহাভারত। কিন্তু ছেলে ছোকরাটা আপনার দিকে কুদৃষ্টি দেবে, এ কি একটা কথা হলো? সে বয়স আপনার আছে? ঈশ্বর, কোথায় বলে যে পূর্বে মেয়ে উড়বে চাই, তবে মেয়ের কলঙ্ক নাই। পুরুষ জাত হচ্ছে বাঘের জাত, বুঝলেন ভাই? রাগে আপাদ মস্তক জ্বলে গেল। কি একটা বলতে যাচ্ছিলাম, বলা হলো না। প্রত্যাশিত বন্ধুবর সহাস্যে এসে ঘরে ঢুকলেন এবং বললেন, বড্ড দেরি হয়ে গেল ভাই। বলতে গিয়ে আধপথে থেমে গিয়েই মহিলাটির দিকে তীব্র দৃষ্টি হেনে বললেন, এ কি, এটি আবার কোথা থেকে এসে জুটলেন? মুহূর্তের জন্য আমার সঙ্গে বন্ধুর, বন্ধুর সঙ্গে আমার স্ত্রীর এবং স্ত্রীর সঙ্গে উৎপীড়িতা মহিলার একটি চকিত দৃষ্টি বিনিময়। পরক্ষণে মহিলাটি তাড়াতাড়ি উঠে পড়ে একেবারে রাস্তায়। ব্যাপার কি, ব্যাপার কি? একসঙ্গে সস্ত্রীক চেঁচিয়ে ওঠে। ব্যাপার কি? চেনো নাকি ওকে? চেনেন নাকি ওকে? ওকে আবার কে না চেনে? বন্ধু বসে পড়ে তার ছেলের সঙ্গে বলে, আমাদের হাওড়ার ওদিকে সকলকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে এবারে এসেছে বোধহয় তোমাদের দিকে। শ্রী গম্ভীরভাবে বললেন, তা জ্বালাবার পদ্ধতিটা কি? আর বলেন কেন? বন্ধু একটু সরস হাসি হাসেন। ও বুড়ির বক্তব্য বিষয় হচ্ছে রাজ্য শুদ্ধ লোকে ওর দিকে কুদৃষ্টি হানছে। হুড়মুড়িয়ে ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ে বলবে, ওই আমাকে ধরতে আসছে। দেখুন তো কি কদর্য কাণ্ড! নিজের বয়সের দিকে তাকা, তা নয়, আসলে ওই ওর পেশা। তা এতে কিছু উপার্জন হয় ওর? প্রশ্ন করি আমি।
বন্ধু মাথা চুলকে বলেন, উপার্জন? না, উপার্জনের কথা কিছু শুনিনি আমি। তবে বানিয়ে বানিয়ে কতগুলো বাজে কথা বলে, এই পর্যন্ত। পয়সা কড়ি চাইতে দেখিনি। মৃদু হেসে বলি, তাহলে আর পেশা বলছো কেন? বরং বলতে পারো নেশা। তা বটে, সেটাই ঠিক। এক রকমের অদ্ভুত মনস্তত্ত্ব আর কি। বন্ধু সহজে সকল সমস্যার সমাধান করে দেন, কিন্তু আমার মনটা যেন কোনো একটা রহস্যময় রাত্রির অতীতে হারিয়ে গিয়ে হায় হায় করতে থাকে। কোথায় যেন কি একটা ভয়ানক অবিচার হয়ে গেছে। সত্যি কি এমন অদ্ভুত নেশা থাকে মানুষের? সে নেশা পূরণও হয় না, নাকি জীবনের একটা তীব্রতম বাসনা যার কোনো দিনই পূর্ণ হয় না? সে সেই বাসনা মেটানোর খেলা খেলেই সুখ পায়। শেষ হলো আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা গল্প মা সোনার নেশা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামত জানবার অপেক্ষায় থাকি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, সবাইকেই বলছি নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মতামত। আশাপূর্ণা দেবীর আরও অনেক সুন্দর সুন্দর ছোট গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখতে পারেন। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।